টনি ডায়েস দেশের শোবিজ অঙ্গনের একসময়কার দাপুটে অভিনেতা। টিভি খুললেই দেখা যেত তার একের পর এক নাটক, আর সেসব নাটকে সাবলীল অভিনয়ে তিনি ছড়িয়ে দিতেন মুগ্ধতা। 1989 সালে নাটকের দল নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেওয়ার মাধ্যমে টনি ডায়েসের অভিনয় জীবন শুরু। 1994 থেকে শুরু হয় টিভি নাটকের কেরিয়ার। 2008 সাল পর্যন্ত 4 শতাধিক নাটক, ধারাবাহিক আর টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। শুধু নাটকেই নয়, আলো ছড়িয়েছেন সিনেমাতেও। 2008 সালে নার্গিস আক্তার পরিচালিত মেঘের কোলে রোদ চলচ্চিত্রের মধ্য দিয়ে তার বড় পর্দায় অভিষেক। 2016 সালে একই নির্মাতার পৌষ মাসের পীড়িত চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। ব্যক্তিজীবনে 2001 সালের ভালোবাসা দিবসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শোবিজ অঙ্গনের আরেক তারকা প্রিয়া ডায়েসের সঙ্গে। এই দম্পতির এক সন্তান। 2008 সালের শেষের দিকে টনি ডায়েস তার পরিবার নিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেই দেশটিই এখন তাদের মূল ঠিকানা হলেও বাংলাদেশে আসেন মাঝে মধ্যে। তেমনি সম্প্রতি এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসলে সারা বাংলার অনুরোধে তার দীর্ঘ 3 দশকের আদ্যোপান্ত শোনালেন আজকের কথোপকথনে। আমার ঠাকুরদাদা উনি যাত্রা করতেন সেই ব্রিটিশ আমলে, তখনকার সময় আর কি, তখন তো আর টেলিভিশন সেরকম ছিল না, সব যাত্রা করতেন। এটা হয়তো বা ব্লাডের মধ্যে ছিল। সো ছোটোবেলা থেকে, তারপরে যখন আমি কলেজে স্কুলে পড়াশোনা করলাম, তখন খুব উত্তম সুচিত্রার ছবি খুব দেখতাম, অমিতাভ বচ্চনের ছবি দেখতাম, দিলীপ কুমারের ছবি দেখতাম। এক ধরনের ভালো লাগা জাগতো আর কি, কীভাবে কাজ হচ্ছে সে। সো তারপরে একটা সময় আমি যখন কলেজ উঠলাম, তখন আমি নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দিলাম, এবং 5 বছর পরে যখন অলমোস্ট মাস্টার্সটা শেষ করি, তখন আমি বাংলাদেশ টেলিভিশন অডিশন দিয়ে প্রথমবারে পাশ হয়ে গেলাম, এবং রেজাল্ট হওয়ার আগে আমাকে টেলিভিশন থেকে ডাকে জি আনসারি সাহেব আর কি। সো সেখান থেকে শুরু একটু একটু করে, তারপরে ভালো লাগা, হাঁটি পাপা করে, এবং সে সময় আমার মনে আছে 94-এ প্যাকেজ নাটক শুরু হলো, অনেক পরিবর্তন আসলো, সব কিছু মিলে আর কি। সো তারপরে আস্তে হাঁটি পাপা করে দৌড়তে লাগলাম, এই চললো আর কি। তথাপি একটি নাটক তখন শুরু হলো, আমার মনে হয় 95, আই থিঙ্ক সো 95 or 94, একটি ধারাবাহিক নাটক, এয়ারপোর্টের স্মাগলিং, ড্রাগস এসবের উপরে একটা চমৎকার একটা গল্প ছিল জি আনসারির প্রযোজনায়। এবং জি আনসারি কিন্তু উনি সবসময় কিন্তু একটি জিনিস করতেন, যে উনি কোনো নতুন কাউকে বা এরকম যদি চোখে পড়ে, উনি একটা বড় ক্যারেক্টার ব্রেক দেওয়ার চেষ্টা করতেন আর কি। সো সেই সৌভাগ্যটা আমার হয়েছিল, থ্যাঙ্কস টু জি আনসারি সাহেব। তো তারপরে হলো কি, যে প্যাকেজ নাটক শুরু হলো, কিন্তু জাস্ট কয়েক মাস পরে আর কি, একটা বিরাট পরিবর্তন আসলো আমাদের টেলিভিশন মিডিয়ার মধ্যে আর কি। সো বিভিন্ন ধরনের প্রোডাকশন কোম্পানি তৈরি হলো, এবং আমরা কাজ করা শুরু করলাম। এবং প্রথম যেই নাটকটি ছিল আমার মনে আছে, অভিমান অনুভবে, ফারিয়া হোসেনের লেখা, এবং তৎকালীন ওই সময় সাদিয়া ইসলাম মৌ খুব পপুলার একজন মডেল, এখনও মৌ সেই আরও বেশি পপুলার। সো সেই মৌর সাথে আমি অভিনয় করবো আর কি। তো আমাকে প্রস্তাব আসলো আর কি। তো আমি বললাম যে সে ইজ সো ট্যালেন্টেড এবং পপুলার একজন আর্টিস্ট, সো আমি মাত্র নতুন, আমাকে তেমন কেউ চিনে না। সো যাই হোক, কাজ হলো। ওই সময় আমার মনে আছে যে আমরা সেই একটি 1 ঘন্টার নাটক, তখন বলতে 50 মিনিট ছিল, আমরা প্রায় 10 দিনের মতো শুটিং করেছিলাম। শুটিংয়ের আগে আমরা 5-6 দিন রিহার্সাল করেছিলাম ফারিয়া হোসেনের বাসায়, জিগাতলার বাসায়, এবং এইভাবে। তো ওখানে যেভাবে ধরে কাজ করেছিলাম, এবং উত্তরা তখন এত বিজি ছিল না, আমরা উত্তরাতে শুটিং করেছিলাম, নতুন নতুন বাড়ি হয়েছিল আর কি, সবই আর কি। তো তারপর ওই নাটকটি যখন প্রচার হলো, এবং তখন নাটক জমা দেওয়ার দেখা গেল যে 10-15 দিনের মধ্যেই প্রচার হয়ে যেত আর কি, প্যাকেজ নাটকগুলির আর কি। এবং যখন প্রচার হলো, এবং আমি তখন মাস্টার্স পুরোপুরি শেষ হয়নি, আমার লাস্ট সেমিস্টারে ক্লাস চলছে ঢাকা ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্টে। তো আমি প্রচার হলো পরের দিন ক্যাম্পাসে যাব, আমি ইউনিভার্সিটি বাসে করে যেতাম আর কি, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। আমার মনে আছে বাসের নাম বৈশাখী রুট। সো আমি বাস স্ট্যান্ডে যখন গেলাম, তখনই বুঝলাম যে একটা কিছু হয়ে গেছে বোধহয় আর কি।
মানে সব দৌড়াদৌড়ি শুরু করলো, কথা বলা শুরু করলো, হ্যাঁ কোন ডিপার্টমেন্টে বাসছে। তো পুরো বাসের জার্নি আমার মনে আছে যে ওই নাটকটা নিয়ে ক্যাম্পাসে সব মেয়েদের দৌড়াদৌড়ি শুরু হলো আর কি, ছোটাছুটি শুরু হলো আর কি। নিজেকে তখন বুঝলাম যে আমার প্রাইভেসি অনেক কমে গেছে আর কি, যে মানে আমি কোথাও সবাই আমাকে চেনে অন্যরকম। তো অনেক সাড়া জাগালো নাটকটি, এবং প্যাকেজ নাটকের জন্য ওই নাটকটি একটি গুরুত্বপূর্ণ, যে মানুষ প্যাকেজ নাটককে সাংঘাতিকভাবে গ্রহণ করলো। তো তারপরে প্রচুর কাজ করলাম, প্রচুর অফার আসা শুরু করলো আর কি, হ্যাঁ বিভিন্ন সময়ে। এবং আমার মনে হচ্ছে শেখ রিয়াজউদ্দিন বাদশাহ উনি প্যাকেজ নাটক শুরু করলেন। তখন টেলিরিয়েল, ইনফ্রেম কয়েকটি প্রোডাকশন হাউস ছিল, সেখানে প্রডিউসার আসতেন। এবং টেলিরিয়েলের অনেক কাজ করলাম আমি তখন ফাল্গুনী হামিদের প্রযোজনায়। এবং সো ওই সময়গুলিতে মানে দেখা গেল যে তখন আমি জয়েন করেছিলাম ডিএইচএলে তখন, হোম মাউন্টে। সো দেখা গেল যে চাকরিটা করতে গেলে আমার এই অনেক নাটক করা হবে না আর কি। তো ভাবলাম যে আচ্ছা চাকরি পরে যদি করি বা ব্যবসা যদি পরে করি, পরে দেখি। এখন একটা যেহেতু নতুন যুগের সূচনা হলো টেলিভিশন মিডিয়ার জন্য, এই সময়টা একটু সময় দিই আর কি। তো তখন একটার পর একটা আর কি, মাসে দেখা গেল যে আমি 30 শুটিং করছিলাম ওই সময়টা আর কি, 95 থেকে কন্টিনিউয়াসলি। এবং তখন তো একটি চ্যানেল ছিল বিটিভি, এবং দর্শক তখন ওই সপ্তাহে একটি নাটক দেখার জন্য বসে থাকতো আর কি। আমাকে কিন্তু তেমন কোনো স্ট্রাগল করতে হয়নি তো বা কাজের জন্য। তো এটির একটি বিশাল মানে আমি মনে করি যে এটির একটি প্রেক্ষাপট আছে, যে একজন আসলো, মডেলিং করলো, জয় করলো, ঠিক আছে, সবাই তাকে নিয়ে কাজ করা শুরু করলো, ছেলে মেয়েদের। তো এতে করে হয় কি যে মানে পায়ের নিচের মাটিটা বা ভিত্তিটা সহজে তৈরি হয় না। তো আমার ক্ষেত্রে হয়েছে কি যে আমি দীর্ঘদিন মানে একটা চর্চার মধ্যে ছিলাম, আবৃত্তি করতাম। তারপরে 89-এ আমি নাগরিক নাট্য সম্প্রদায় ঢুকলাম, আসাদুজ্জামান নূর, জামালউদ্দিন হোসেন ওরা আমাকে নিয়ে গেলেন। সো তারপরে সাথে সাথে কিন্তু আমি টেলিভিশনে আসিনি। হ্যাঁ, 89-এ ঢোকার পর 5-6 বছর কিন্তু আমাকে একটি গ্রুপ থিয়েটারের শৃঙ্খলার মধ্যে, নিয়মের মধ্যে আমাকে বড় হতে হয়েছে আর কি, আমার যে স্টুডেন্ট লাইফটা আর কি, কলেজ ইউনিভার্সিটির লাইফটা আর কি। তো তারপরে আমি এসে 94-এ টেলিভিশনে আসলাম। সো তখন ইতিমধ্যে এক ধরনের তৈরি হয়ে কিন্তু আমি এসছিলাম আর কি। হ্যাঁ, সো যার ফলে হয়তোবা যারা ডিরেক্টর ছিলেন কিংবা প্রডিউসার ছিলেন, তাদের মধ্যে একটি জিনিস কাজ করেছিল যে টনিকে নিলে আমরা আমাদের সব কিছু খুব মানে আয়ত্তের মধ্যে থাকবে, যেহেতু গ্রুপ থিয়েটারে কাজ করছে। হ্যাঁ, সো তখন তো আর অ্যাক্টিংয়ের উপরে বা ফিল্মের উপরে কোনো ইনস্টিটিউশন ছিল না বাংলাদেশে। সো গ্রুপ থিয়েটার থেকে আসা ছেলে মেয়েদের একটা প্লাস পয়েন্ট ছিল, এক ধরনের তৈরি হয়ে আসতো তারা আর কি। আমি সবসময় মনে করি যে একটি ফিল্ম বা একটি নাটকে বা টিভি শোতে যেটা যে একজন পারফর্মারের একটা স্ক্রিন পার্সোনালিটি থাকে, এটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, হোয়াট ইজ স্ক্রিন পার্সোনালিটি? যে সেই মানুষ মানে একজন দর্শক যদি সিনেমা হলে বসে কথা বলছে আরেকজনের সাথে, হঠাৎ করে সে এমনভাবে একজন অডিয়েন্স পারফর্মারের অভিনয় দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো, সব কিছু বন্ধ হয়ে যায়। একজন দর্শক ভাত খাচ্ছে, ডাইনিং টেবিলে বসে টেলিভিশনে হয়তো শো শুরু হলো, সে দেখলো এবং দেখা গেল যে এমনভাবে কথা বলছে ডেলিভারিগুলি, সো মানে অডিয়েন্স তখন সব কিছু থামিয়ে দিয়ে সেই মানুষটাকে দেখে। হ্যাঁ, আমরা যদি শাহরুখ খান, আমরা যদি আমির খান বা শেখ সময় যদি আফজাল হোসেন, সুবর্ণা মুস্তফা থাকে, তো সবাই কিন্তু ভালো অভিনয় করে বা ভালো কাজ করে। হ্যাঁ, কিন্তু একটা স্ক্রিন পার্সোনালিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা ডেভেলপ হয় একটা শিল্পীর কণ্ঠস্বর, তার উচ্চারণ, তার ডেলিভারি স্টাইল, তার ওঠানামা, হ্যাঁ, শব্দগুলি, চয়ন, এই সব কিছু মিলে কিন্তু একটা অভিনেতার বা অভিনেত্রীর স্ক্রিন পার্সোনালিটি তৈরি হয়, সে দেখতে যাই হোক না কেন। কিন্তু এই গুণগুলি খুব ইম্পর্টেন্ট। আমার ক্ষেত্রে আমি জানি না, দর্শক বলে যে হ্যাঁ তোমার কণ্ঠস্বর খুব ভালো, মানে তোমার উচ্চারণ খুব ভালো। তো ওই যে বললাম যে আমার এটা একটা প্রস্তুতি ছিল আর কি। হ্যাঁ, প্রস্তুতিটা কীরকম, যে যখন আমি স্কুলে পড়তাম আমি খুব আবৃত্তি করার চেষ্টা করতাম, আমার ভালো লাগতো আর কি। হ্যাঁ, কেন যেন এই বিষয়গুলি খুব ভালো লাগতো, কবিতা বা সংলাপ বলা, কারণ দেখতাম যে উত্তম কুমার কী সুন্দর করে কথা বলে আর কি। হ্যাঁ, অমিতাভ বচ্চন কী সুন্দর করে ডেলিভারি, সেগুলো ফলো করতাম আর আমার নিজের মধ্যে একটা আগ্রহ জমত আর কি। যখন আমি ম্যাট্রিক দিলাম তখন আমি আবৃত্তি শেখার জন্য আমি গেলাম কাজী আরিফের কাছে আর কি। হ্যাঁ, সো তখন বলতে গেলে ঢাকা শহরে
একটি ছেলে ক্লাস 10-এ পড়ছে বা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছে, সে কিন্তু দিব্যি হয়তো ঢাকা ইউনিভার্সিটি একাই যেতে পারত, এখন সেটা ভাবা যায় না। সাইকেল চালিয়ে আমি ঢাকা ক্যান্টনমেন্টে থাকতাম, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সাইকেল চালিয়ে দেখা গেলো আমি মহিলা সমিতিতে চলে গেলাম, সেখানে একসময় টিএসসিতে না মানে আবৃত্তি বা এই ধরনের চর্চাগুলি খুব ভালো ছিল আর কি, বেশি ছিল আর কি। শহরে তো জনসংখ্যা এত ছিল না কিন্তু ঢাকা শহরে আর কি। তো এইটা খুব ভালো লাগতো। তখন আমি কাজী আরিফের ওখানে আবৃত্তি শিখতাম এবং খুব কিছুদিনের মধ্যে আমি রেডিওতে প্রোগ্রাম করা শুরু করি আর কি। হ্যাঁ, রেডিওতে খুব জনপ্রিয় একটি অনুষ্ঠান ছিল, সকালে হতো, সকাল 7:30টায় দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান একটি ছিল, কৌশিক আহমেদ উপস্থাপনা করতেন। তো ওখানে আমাকে কথিকা পড়তে দেওয়া হতো এবং আবৃত্তি করতে দেওয়া হতো। তো সপ্তাহে আমি 2-3টে অনুষ্ঠান আমি পেতাম। তো ওই প্র্যাকটিসগুলি, যে সুন্দর করে কথা বলা বা স্ক্যানিংগুলি বা উচ্চারণ, হ্যাঁ, সেই ওই মুক্তকণ্ঠ আবৃত্তি একাডেমি কাজী আরিফের কাছ থেকে শেখা, রেডিওতে পারফরমেন্স করা, লাইভ অনুষ্ঠান করা, হ্যাঁ, সেখান থেকে শিখা। তারপরে যখন আমি কলেজ পাশ করলাম, তারপরে আমি নাগরিকে আসলাম। সো এইখানে না এই জার্নিটার মধ্যে না কোনো শর্টকাট ছিল না, হ্যাঁ, যে আমি এটা বাদ দিয়ে ওখানে যাব বা আমি এটা বাদ দিয়ে আগেই টেলিভিশনের চেষ্টা করব আর কি। হ্যাঁ, এটার কোনো শর্টকাট ছিল না আর কি। একটা যেই বয়সে একটা ছেলে মেয়ের পড়াশোনার পাশাপাশি এক্সট্রা একটা কারিকুলাম নিয়ে কাজ করার বিষয়গুলি, কেউ হয়তো স্পোর্টস নিয়ে ব্যস্ত থাকে, কেউ, আমি স্পোর্টস নিয়ে ব্যস্ত ছিলাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম সেসব, কিন্তু পাশাপাশি এটাকে আমাকে বেশি টানত সেভাবে। এবং সেই ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নিজেই গিয়ে টিএসসিতে খুঁজে বের করলাম যে একটা আবৃত্তি সংগঠন কি আছে। হ্যাঁ, মানে এই ব্যাপারগুলি এরকম। এটা আমার প্যারেন্টসরা কিন্তু আমাকে এই বিষয়ে কোনো হেল্প করেনি সেই সময়, তো আমি নিজেই আর কি। সো এটা একটা আগ্রহ একটা। হ্যাঁ, আরেকটা জিনিস আমি সবসময় বিশ্বাস করি যে মানে পৃথিবীতে একটা মানুষ, শিশু যখন জন্মায় না, তখন না মানে খোদা তাআলা কিন্তু তার মধ্যে কিন্তু একটা মেধা দিয়ে দেয়। হ্যাঁ, সেই মেধাটা 20% হতে পারে, 10% হতে পারে, কিন্তু হ্যাঁ, বাকি 80%, 90% কিন্তু পরিশ্রম করে পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যেতে হয় আর কি। আমার সব কিছু লাইফে পরিকল্পনা অনুযায়ী হয়। ফ্র্যাঙ্কলি বলি, ইটস নাথিং হ্যাপেন সাডেনলি। এটা যে কালকে একটা ঘটনা ঘটলো, ওকে। সো আর একটা বিষয় হচ্ছে, আমি ভেরি গুড ডিসিশন মেকার, মানে উইদিন ফিউ সেকেন্ডসে আমি ডিসিশন নিতে পারি যে কোনো কিছু। আর আরেকটা থার্ড থিং হচ্ছে যে আমি নিজেকে ফিউচারে দেখতে পাই 5 বছর পর আমি ওই জায়গাটায় আছি, 10 বছর পর আমি ওই জায়গাটাতে আছি, এটা আমি একদম স্পষ্ট দেখতে পাই আর কি। হ্যাঁ, 2021 সালে আমি কোথায় থাকবো, আমি 2016 সালে আমি সেটা দেখেছি, একদম এক্স্যাক্টলি, ইটস ক্লিয়ার। সো এই পিকচারটা দেখাটা খুব দরকার, এটা ফিল্মের মতো, মানে একটা পিকচারটা দেখাটা খুব দরকার। সো একটা হচ্ছে যে আমার ফ্যামিলি আমেরিকায় সবাই ইমিগ্রেন্ট, অনেক বছর আগে থেকে আমার প্যারেন্টস, আমার ওয়াইফের প্যারেন্টস, প্রিয়ার প্যারেন্টসরা, আত্মীয় স্বজন সবাই আর কি। তো ভাবছিলাম যে একসময় যেতে হবে আর কি। হ্যাঁ, কিন্তু সেই যাওয়াটা আমার ইচ্ছা ছিল না, হ্যাঁ, ওভাবে ইচ্ছা ছিল না আর কি। হ্যাঁ, কিন্তু 2002-03 যখন আমি কাজ করতাম, অনেক ব্যস্ত থাকতাম আর কি, তখন দেখতাম যে আসলে 2015 সালে কি হবে, 2010 সালে কি হবে। হ্যাঁ, এই ছবিগুলো আমি দেখেছিলাম আর কি। হ্যাঁ, এখন সো 2015 সালে যেটা ঘটেছে তাই হয়েছে, যেটা দেখেছিলাম আর কি। হ্যাঁ, সো এবং তখন আমার কাছে মনে হয়েছিল যে আমার খুব ফিল্ম করার ইচ্ছা। সো 2015 সালে আমার বয়সটা হবে এই বয়সটা, ঠিক আছে, 2010 সালে আমার বয়সটা তখন থাকবে এই বয়সটা আর কি। সো এই 2010 সাল পর্যন্ত বা 15 সাল পর্যন্ত আমাকে কয়জন প্রডিউসার বা কয়জন ডিরেক্টর ইউটিলাইজ করবে। তো আমি দেখেছিলাম যে নো, ইউটিলাইজেশনটা থাকবে না তেমনভাবে। হ্যাঁ, কেন থাকবে না? আমাদের দেশে এখনও সোশ্যাল কি বলে শোবিজে গল্পের বা লেখার সবচাইতে বড় ঘাটতি এখনও। আমাদের পার্শ্ববর্তী দেশ বা পৃথিবীর অনেক দেশে একজন শিল্পীর যতই বয়স হোক না কেন, তাকে নিয়ে যত বয়স বাড়বে তাদের পপুলারিটি বা তাদেরকে নিয়ে মেকাররা, রাইটাররা আরও বেশি ভাবে, চরিত্র তৈরি হয় আর কি। হ্যাঁ, তো সেটা আমি যখন 2015-তে আসবো, আমি জানতাম 2005 সালে বসে এটা হবে না। সো এখনও না আমাদের কোনো কন্টেন্ট পাই না ভালো, কোনো গল্প পাই না ভালো। হ্যাঁ,
সো এইটা হতেছে আমাদের সবচাইতে বড় ঘাটতি। সো একটি ফিল্ম, আমি ফিল্ম ভালোবাসি, আমার জীবনে আমি ফিল্ম ছাড়া কিচ্ছু বুঝিনি। নাটক করতাম একটা ভালো লাগা ভালোবাসা থেকে, কিন্তু আমি সবসময় চাইতাম আমি ফিল্মে কাজ করি আর কি, হ্যাঁ, ফিল্ম নিয়ে কাজ করি। কিন্তু ওই ফিল্ম নিয়ে ভাবা বা আমাকে নিয়ে কাজ করার সেরকম লেখক, প্রযোজক, ডিরেক্টরকে আমি পাইনি, একদম পাইনি। সো কেন আমি সময় নষ্ট করব? জীবন তো একটা, হ্যাঁ, আর পৃথিবীতে অনেক কিছু দেখার আছে। সেই দিক থেকে মানে যখন আমাদের ইমিগ্রেশন প্রসেস শুরু হলো, আমি 2008-9 ভাবছিলাম যে আমাদের ইমিগ্রেশনটা 2012 সালে হবে, কিন্তু তার আগেই চলে এসেছে 2009 সালের দিকে আর কি। সো তখন আমাকে কুইক ডিসিশন নিতে হয়েছে যে 2010 ভারতে 15 সেম জিনিসটা থাকবে আর কি, আমার বয়স বেড়ে যাবে, সেইরকম গল্প লেখা হবে না কি, হ্যাঁ। তো এখন যেমন 2021 সালে যদি দেখি, অনেক ছেলেমেয়েরা ভালো কাজ করে, অনেক মেয়েরা ভালো কাজ করে, টেকনিক্যালি অনেক ইমপ্রুভ, নো ডাউট। আইটির কারণে এগুলো অনেক ইমপ্রুভ, যেটা আমরা আগে চেয়েছিলাম হয়নি কোনো কারণে। সো কিন্তু কন্টেন্টটা নেই, গল্পটা নেই। বাট এখনও তো আমি অভিনয় করতে চাই, এখনও তো আমি মনে করি যে অভিনয় করতে পারবো, কিন্তু আমাদেরকে নিয়ে ভাবা হয়, চরিত্রটাকে ভাবা হয়। অনেক ভালো ভালো আরও অভিনেতা দেশেই পড়ে আছে, নাই? আমরা সব কিছুই 100% কমার্শিয়ালে চলে গেছি, বাণিজ্যিকে। হ্যাঁ, শোবিজে বাণিজ্যিক অবশ্যই হতে হবে, তা নাহলে বিজনেসটা হবে না। আমি যে বিজনেসম্যান, আমি এখনও বিজনেসম্যানের কাজ করছি আমেরিকাতে বসে। সো একটা কমার্শিয়াল, একটা বাণিজ্যিক ব্যাপারটা থাকতেই হবে, না হলে ইন্ডাস্ট্রি কখনো রান করবে না, হ্যাঁ। তো সেই বাণিজ্যিকের মধ্যে থেকেই কিন্তু একজন ভালো শিল্পীকে নিয়ে কাজ করা যায়। এখন যেমন ওটিটি একটি চালু হয়েছে, স্কুল, তো এই ওটিটির কাজ হবে, অনেক বড় বাজেটের কাজ হচ্ছে আর কি, কাজ হবে, কিন্তু তারপরেও বললাম যে কন্টেন্টটা, লেখাটা, এটা একটা বড় বিষয়। তো ওই কারণেই না আমার আসলে, আচ্ছা, একটি ইমিগ্রেশনটাকে নষ্ট করতে চাই না, হ্যাঁ, যে আমি 2015 সালে যদি আমেরিকায় যাই, তাহলে আমি এই জায়গাটায় থাকবো, ওই জায়গাটাই থেকেছি আর কি, হ্যাঁ। 2020 সালে এই জায়গাটায় থাকবো, সেই জায়গাটাতেই থেকেছি আর কি। সো এই ব্যাপারটা এরকম, আমার খারাপ লাগে দেশের মানুষের জন্য বা মিডিয়ার জন্য, যে হ্যাঁ, কিন্তু আসলে কি আমি থাকলে কাজ করতে পারতাম সেরকম? ফিল্ম আমি সবসময় বললাম তো, আমি অভিনয় শিখেছি, অ্যাক্টিং শিখেছি, ফ্রেম কিভাবে করতে হয়, হ্যাঁ, এগুলি সব আমি ফিল্ম থেকে শিখেছি আর কি, হ্যাঁ। মানে আমি ইয়াশ চোপড়া সব ছবি দেখে ফেলেছিলাম, মানে আমি ইয়াশ চোপড়াকে আমার গুরু সবসময় মনে করি আর কি এখনও, যে তার একটা ফ্রেম, একটা সিনকে সে এত সুন্দরভাবে তৈরি করতো আর কি, যে দর্শক মুগ্ধ হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতো আর কি। সো এবং উনি আসলে একটা শিল্পী, স্ক্রিন পার্সোনালিটি তৈরির ক্ষেত্রে সাংঘাতিক, মানে স্ক্রিন ব্যক্তিত্ব বলতে যেটা বোঝে পর্দায়। তো যাই হোক, ফিল্ম নিয়ে খুব দেখতাম, স্বপ্ন হতো ফিল্ম কবে কাজ করবো আর কি, হ্যাঁ। যাই হোক, মানে সে ফিল্মের প্রতি যে আগ্রহটা, মারাত্মক আগ্রহটা ছিল আমার সবসময় কাজ করার আর কি। আমার মনে আছে 2005 সালে, 4 সালে, হ্যাঁ, নার্গিস আক্তার আমাকে একটু চলচ্চিত্রের জন্য মানে অফার দিলেন। আমি সবসময় চাচ্ছিলাম যে ভালো কিছু করি, যাতে অ্যাক্টিংটা থাকে আর কি, হ্যাঁ, আমাকে যাতে ডিরেক্টররা প্রপার ইউজ করতে পারে আর কি। তো উনি তখন আমাকে একটি চলচ্চিত্র অফার দিলেন, সেটি ছিল পৌষ মাসে পীড়িত ছবিটা, আমার মনে আছে। এটি নরেন্দ্রনাথ মিত্রের রস গল্প নিয়ে। তো উনি আমাকে যখন বললেন, তখন আমি, তোমার এই ছবিটা তো অমিতাভ বচ্চন করেছিল, হ্যাঁ, এসে নতুন আর অমিতাভ বচ্চনের সওদাগর ছবিটার নাম ছিল, একই গল্পটা ছিল। তো আমি, ওয়াও, ইটস ভেরি টাফ। আমি বেশ এটা নিয়ে পড়াশোনা শুরু করলাম আর কি, গল্পটা নিয়ে, নরেন্দ্রনাথ মিত্রের আর কি। এটা আমাদের ফরিদপুরের প্রেক্ষাপটে লেখা ওনার একটি গল্প আর কি। যাই হোক, তারপরে মেঘের কোলে রোদের একটি ছবি উনি আমাকে অফার দিলেন। তো এই ছবি দুটি মানে বলতে গেলে পাশাপাশি আমরা তখন কাজ করেছিলাম আর কি। 2006 আমি আমেরিকায় গেলাম, আসা যাওয়ার মধ্যে মালয়েশিয়ায় কাজ করলাম মেঘের কোলে রোদ। তারপরে ওই ছবিটা শেষ হওয়ার পর আমরা পৌষ মাসে পীড়িতটা কাজ করলাম আর কি। তো নার্গিস আক্তার সি ইজ এ ট্যালেন্টেড একজন ডিরেক্টর, এবং খুব আর্টিস্টদের কাছ থেকে অ্যাক্টিংটা বের করে নিতে আমার ভালো লাগছিল আর কি, কাজগুলি করতে আর কি। কিন্তু আগ্রহটা ছিল না আমার, আসলে ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করার খুব শখ ছিল আর কি, যে ফিল্মগুলি বাইরে কাজ করবে এবং একটি দেশের চলচ্চিত্র, সঙ্গীত আর স্পোর্টস, এই বিষয়গুলি কিন্তু একটি দেশের আপনার সংস্কৃতিকে বাইরে প্রতিনিধিত্ব করে আর কি, হ্যাঁ। তো স্পোর্টস বাইরে খেলতে গেলে বাংলাদেশ সম্পর্কে জানে, গানগুলি বাইরে চললে বাংলাদেশ সম্পর্কে জানে, চলচ্চিত্রগুলি যেটা
তো এটি কিন্তু মানে খুবই মানে বিষয় আর কি। তো আমার তারপরে পরবর্তীতে সেরকম আর কাজগুলি করা হয়নি আর কি, বা সে ধরনের, বা আমার যেটা আমাদের চলচ্চিত্রের অবস্থার কারণে বা কি, সবসময় চেতাম যে ভালো গল্প, ভালো ডিরেক্টর, একদম টিপিক্যাল কমার্শিয়াল ছবি করবো, হ্যাঁ নাচ গান থাকবে, করবো আর কি, কিন্তু পাশাপাশি একটা ভালো গল্প চরিত্র, সেগুলি আসলে আর কি। আমরা যখন গেলাম তখন কিন্তু সোশ্যাল মিডিয়াটা চালু হলো, কিন্তু 8 থেকে 9 থেকে সোশ্যাল মিডিয়াটা চালু হলো, এবং আমি কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকবার বলতে চেয়েছি যে আমি কাজ করতে চাই, এনি টাইম অ্যাভেলেবেল আর কি। তো যাই হোক, সবসময় আকার ইঙ্গিতে, সাক্ষাৎকারে বা সব কিছুতে কিন্তু সেই আগ্রহটা ছিল, মানে আই ডোন্ট নো, আমি পাইনি। এখনও আমি সে করতে প্রস্তুত, যদি কেউ বলে অবশ্যই আমি সেভাবে সময় নিয়ে আসবো, থাকবো, কাজ করবো আর কি। হ্যাঁ, এখন আমি যখন কাজ করা থাকা শুরু করলাম আমেরিকাতে, সো ওই যে আমি মনের মধ্যে সবসময় ছিল যে ইন্টারন্যাশনালি কাজ করাটা আমাদের খুব দরকার, ইন্টারন্যাশনালি কাজ করাগুলি খুব দরকার। সো আমি সব মেকারদেরকে বা প্রযোজকদেরকে সবসময় বলতাম যে আসেন আপনারা আমেরিকাতে এসে কাজ করেন, হ্যাঁ এখানে অনেক সুযোগ সুবিধা আছে, আই উইল হেল্প, ঠিক আছে। সো কীভাবে কাজ করা যায় সেগুলিকে আমি হেল্প করবো আপনাদেরকে। হ্যাঁ, এখানে ফিল্মগুলিকে সিনেমা হলে দেখানোর ব্যবস্থা করেন। হ্যাঁ, আমাদের ওখানে প্রিমিয়ার শো হতো যেটা যে একটি স্কুলে প্রজেক্টরের মাধ্যমে একটি বাংলাদেশের ফিল্মকে দেখানো হতো, বাংলাদেশিদেরকে একটা টিকিট কেটে এসে একবারই শোটা হতো। হ্যাঁ, কিন্তু একটি ফিল্ম তো একটা প্রপার সিনেমা হলে দেখাতে হবে। হ্যাঁ, ওখানে যেমন হলিউডের ছবিগুলি হয়, সারা পৃথিবীর ছবি চলে সেরকম। তো এবং আমি বলতাম সব বড় বড় মেকারদের আসেন কাজ করি আর কি এখানে। তো তারপরে দেখা গেল যে আমার একটা ছবি পৌষ মাসে পীড়িত এখানে যাবে, কাজ করবে। তো সেই ছবিটা কিভাবে কাজ করবে, সিনেমা হলে রিলিজ হবে, সেই বিষয়ে আমি হেল্প করলাম যে একদম প্রপারলি সিনেমা হলে রিলিজ হয়। এখন আশাবাদী হচ্ছে যে কারণে অনেকে দেখেছে, শিখেছে, এবং অনেকে বলেছে যেখানে এসে থাকেন বা কাজ করেন, সুযোগ সুবিধাগুলি আছে। সো এখন কিন্তু আমাদের ফিল্মগুলি কিন্তু ওখানেই কিন্তু 8-10টা হলিউডের ছবির পাশাপাশি কিন্তু হলে চলতেছে সপ্তাহব্যাপী, বুঝতে পেরেছেন? তো আপনি একটু আগে বললেন যে দায়বদ্ধতা থেকে এখন বিহাইন্ড দ্য, কিন্তু আমি কিন্তু বসে থাকিনি, কিন্তু বুঝতে পেরেছেন, মানুষকে রাস্তা দেখিয়েছে, দিস ইজ দ্য ওয়ে ইউ গো দিস। হ্যাঁ, আর যেহেতু সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন কোনো বিষয় ছিল না, আমি বিভিন্ন ওয়েবসাইটে লিঙ্ক আপ পাঠিয়ে দিতাম, এখানে রুলস অ্যান্ড রেগুলেশন আছে, ইফ ইউ ফলো সো হবে। এবং এখন কিন্তু হচ্ছে গত 4 বছর ধরে, বিশেষ করে 2 বছর ধরে কিন্তু প্রচুর সিনেমা মানে আমেরিকাতে মুক্তি পাচ্ছে আর কি। কত কিছুদিন আগেও এক্সট্রিম অ্যাকশন একটি ছবি চললো। তো এটা হবে, আমি এখনও আশাবাদী। হ্যাঁ, বাট অভিনয়টা একটু মিস করি। হ্যাঁ, মানে চাই অভিনয় করতে। হ্যাঁ, এখন একটা এই বয়সে এসে এমন কিছু করব না যে খুব সস্তা কিছু, তাই না? মানে উই ডোন্ট নিড মানি, কিন্তু ক্ষুধাটা তো আছে আর কি। আমাকে অনেকে বলে যে টনি ভাই, নিউ ইয়র্কে গিয়ে আপনার সাথে ছবি না তুললে মনে হয় না আমরা আমেরিকা এসেছি, নিউ ইয়র্কে এসেছি, একটা সেলফি তুলতে হবে। সবাই গিয়ে এই দুষ্টামিটা করে, অনেক বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস আর কি। এখন ওরা আসলে আমার ব্যক্তিগত জীবন, আমার চালচলন, আমার সব কিছু, আমার কোয়ার্কাররা যারা আমার সাথে কাজ করতো বা আমার জুনিয়রও ছিল, সবাই তো জানে যে কে টনি ভাই কেমন। ওকে সেটে আসতো অন টাইমে, স্ক্রিপ্ট তার মুখস্থ থাকতো সব কিছু। হ্যাঁ, মানে খুবই প্রফেশনাল, কস্টিউম থেকে সব কিছু তার গোছানো থাকতো আর কি। তো আচ্ছা, টনি ভাইয়ের কাছে একটা পরামর্শ চাইলে বা টনি ভাইয়ের কাছে গেলে হয়তো বা মানে কোনো সহযোগিতা বিষয়গুলি পাওয়া যাবে আর কি। তো যাই হোক, তো এখন আমেরিকাতে বা নিউ ইয়র্কে গেলে সবাই আমার সাথে দেখা করতে চায় আর কি, এবং আমিও চাই, আমারও ভালো লাগে যে আসুক, এবং আমি সবাইকে ওই আলোটা দেখাতে চাই আর কি। হ্যাঁ, যে বাংলাদেশ একটু ছোট্ট একটি দেশ, কিন্তু সারা পৃথিবীতে একটি বিন্দুর মতো দেশ কিন্তু। হ্যাঁ, এবং আমাদের সংস্কৃতি সত্যি অনেক কিছু আছে কাজ করার আর কি। সো এই জেনারেশনে যারা কাজ করছে, আমি সবাইকে বলি যে যখন ওরা আমার সাথে যোগাযোগ করে, আসো, যে কোনোভাবে হেল্প করার আমি করি। যে একটা শুটিংয়ের জন্য ক্যামেরা ইকুইপমেন্ট কোথায় পাওয়া যাবে, কি পাওয়া যাবে, কি কোথায় লোকেশন, বা কোথায় কাজ করলে পারমিশন লাগবে, কোথায় কাজ করলে পারমিশন লাগবে না। তো এই বিষয়টা, এবং অনেকে থাকতেও চায় যে প্রপার কি সুযোগ সুবিধা আছে কিংবা কি, সেই বিভিন্ন ধরনের পরামর্শ। তো এই বিষয়গুলি এইসব থেকেই আর কি আছে। আমাদের টনি ভাই অনেক বছর ধরে আছেন, উনি নিশ্চয়ই, এবং টনি ভাইয়ের কাছে গেলে নিশ্চয়ই আমরা কোনো মানে বিপদে পড়বো না বা কোনো ইসে হবে না। তো সেই দিক থেকে হয়তো বা সবাই আমার কাছে যোগাযোগ করে, এবং আমি চাই যে বললাম, আমি বাইরে কাজ করতে হবে আর কি সবাইকে আর কি, আমাদের শোবিজ নিয়ে আর কি, শুধু ঢাকার মধ্যে পড়ে থাকলে হবে না আর কি।
প্রত্যাশার আসলে খুব বেশি কিছু নেই, খুব বেশি কিছু আশা করি না আর কি। হ্যাঁ, মানে আমি একটি জিনিসই চাই যে বাংলাদেশের ফিল্ম যাতে বিশ্ববাজারে যাতে আসে, এটা খুব দরকার। এটার জন্য যে প্রযোজকদের খুব হেল্প দরকার। হ্যাঁ, এখন একটি সমস্যা হয় যে প্রযোজকরা মনে করেন কি, যারা ইনভেস্ট করছেন, যে আমেরিকাতে যদি একটি ছবি চলে তাহলে লাখ লাখ ডলার আসে। না, কিন্তু হ্যাঁ, ইনিশিয়ালি স্যাক্রিফাইসগুলি করতে হবে আর কি। আমাদের ফিল্মগুলিকে নিয়ে যেতে হবে ওখানে। দেখা যায় যে একটি সিনেমা হলে 300 সিট থাকে, ম্যাক্সিমাম 200 থেকে 300 সিট থাকে। তো একটি টিকিটের দাম হচ্ছে $10। আমার যদি একটি শো হাউসফুল হয় তাহলে আমি $3000 পাবো। সে $3000 একটা পার্ট তো আমাকে সিনেমা হল বা এখানকার ডিস্ট্রিবিউশনকে দিতে হবে আর কি। সো ইটস নট অন হিউজ মানি। যে ওনারা অনেক বার্গেনিং করছেন এই বিষয়গুলিকে নিয়ে, বেশি টাকা চান যারা ছবিগুলিকে ওখানে ডিস্ট্রিবিউশন করতে চান আর কি। হ্যাঁ, তো এই ব্যাপারটা খুব দরকার আর কি ওখানে আর কি। হ্যাঁ, ফিল্মের যেই ব্যাপারটা, হ্যাঁ, এটা প্রত্যাশা কাজ করতে চাই। হ্যাঁ, কোনো বিষয় নাই। হ্যাঁ, যদি সেরকম চরিত্র হয় কেন করবো না আর কি। হ্যাঁ, সব বিষয়গুলি এরকম আর কি। দ্যাটস ইট।